নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ভোটার লিস্ট, বিরোধীদের প্রশ্ন এখন। ভোটের আগেই কেন এই সংশোধন? বলো, কেমন আছো? আমায় তো ভুলেই গেছো। কেন, তোকে আর ভুলবো কেন? একটু ব্যস্ত ছিলাম, এই যা। ওরম সবাই বলে, কিন্তু সবাই ভুলে যায়। সে কি রে, তোর আবার মন টন খারাপ নাকি? হ্যাঁ, সকালেই ভাবছিলাম ছোটবেলায় আমাদের কত বন্ধু ছিল, যত বড় হয়েছি তত বন্ধু কমেছে, সবাই সবাইকে ভুলে গেছি। বাবা, কদিনের জন্য ছিলাম না আর তুই এত কিছু ভাবতে শিখে গেলি? তুমি বলো, মানুষ যে সব ভুলে যায় সেটা কি আমি ভুল বলছি? না না, ভুল বলিসনি, তাই তো অবাক হচ্ছি। কিন্তু তুই কি জানিস, মানুষ এই যে তাড়াতাড়ি সব ভুলে যায়, সব এই ব্যাপারটা কিন্তু মোদিজি আর বিজেপি সরকারের বেশ পছন্দ। মানে মানুষ সব ভুলে যায়, এতে মোদিজির কি? তুমি কি নতুন কোনো খবর দেবে নাকি? এই যে এত জুমলা বিজেপি, অ্যাকাউন্টে 15 লাখ টাকা থেকে কালো ধন ফিরিয়ে আনার গল্প, ভোটের পর ভোট আসে, বিজেপির নতুন জুমলা আসে, মানুষ মনে রাখে না বলেই তো। হ্যাঁ, কিন্তু আজ কি খবর দেবে? ইলেকশন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বিহারের পর বাংলার দিকেও নজর কমিশনের। সে নিয়ে তো সুপ্রিম কোর্টে মামলাও চলছে। আর সেখানেই হলফনামা জমা দিয়েছে কমিশন। প্রশ্ন উঠছে সেখানেই। ঠিক কি প্রশ্ন? 2003 সালে কমিশন যে রিভিশন করেছিল তা নিয়ে তথ্য গোপন করছে নির্বাচন কমিশন, এমনটাই সন্দেহ করছেন বিশেষজ্ঞরা। হলফনামা তো স্পষ্ট করে কিছু বলা নেই। মানে 2003 সালের কোনো নথি দিচ্ছে না কমিশন? হলফনামাতেও কিছু বলা নেই এবং জনসমক্ষেও কিছু সেভাবে বলা হচ্ছে না। তুই খবরটা দেখ, বুঝে যাবে। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে বিতর্ক তুঙ্গে। ভোটের কিছু মাস আগে হঠাৎ এই বিশেষ সংশোধন ঘিরে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের উদ্দেশ্য ও স্বচ্ছতা নিয়ে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় বলেছে 2003 সালেও একই রকম একটি সংশোধন হয়েছিল, তাই 2025 সালের এই সংশোধনকে তাড়াহুড়ো বলা ভুল। তবে কমিশন 2003 সালের সেই সংশোধনের আদেশ বা বিস্তারিত নথি জমা দেয়নি। এই কারণে অনেকে মনে করছেন কমিশন ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে। 2003 সালের সংশোধনের সময় কতদিন ধরে আপত্তি ও ভোটাধিকারের দাবি জমা পড়েছিল, কবে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল এবং চূড়ান্ত তালিকা ঠিক কবে প্রকাশিত হয়েছিল, এই সব গুরুত্বপূর্ণ তথ্য হলফনামায় উল্লেখই করা হয়নি। আবার সেই সময়ে 4টি নথি গ্রহণযোগ্য ছিল ভোটারের যোগ্যতা প্রমাণে। এখন তালিকায় 11টি নথি রাখা হয়েছে, কিন্তু এই 11টি নথির মধ্যে 5টি নথিতে জন্মস্থান বা জন্ম তারিখের উল্লেখই নেই। সর্বশেষ তথ্য অনুযায়ী 99.8% ফর্ম সংগ্রহ করা হয়েছে। তবে বিতর্ক আরও বেড়েছে যখন কমিশন অজানা ভোটারদের স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারদের সঙ্গে এক করে দিয়েছে। এতে 35 লক্ষ ভোটার এখন একটি অস্পষ্ট দলে পড়ে গেছেন। কমিশন বলেছে প্রমাণ দেখাতে পুরনো তালিকার কপি এবং পারিবারিক সম্পর্কের প্রমাণ যথেষ্ট, কিন্তু বিশেষজ্ঞদের মতে এই ধরনের তাড়াহুড়োর সংশোধন প্রক্রিয়া অনেক প্রকৃত ভোটারকে তালিকা থেকে বাদ দিতে পারে। এই পরিস্থিতিতে বিরোধীরা প্রশ্ন তুলছে, ভোটের আগে এত বড় আকারের তালিকা সংশোধন কেন, আর কেনই বা 2003 সালের আদেশ ও নথিগুলো জনসমক্ষে আনা হলো না। এখন সকলের নজর থাকছে সুপ্রিম কোর্টের রায় ও নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে। মানে ডাল মে কুছ কালা হে, তাই তো? পুরা ডাল হি কালা হ্যায়। কি বুঝলি? কিছুই বুঝলাম না, বুঝিয়ে বলো। বিহারে কমিশনের এসআইআর এর সাফাই গিয়ে বিজেপি বলছে বাংলাদেশি খোঁজার জন্য এসব হচ্ছে। হ্যাঁ, তাই তো বলছে। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা বললেই গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, তারপর জেলে পুরে দিচ্ছে, না হলে রাতের অন্ধকারে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু হঠাৎ এই সব বলছো কেন? বিজেপির বাঙালি বিদ্বেষ আর ইলেকশন কমিশনের এসআইআর কি কানেক্টেড? তাই তো মনে করছে বিরোধীরা। আসামে বিহারে বাঙালিদের প্রতি বিদ্বেষ, আর আসাম, বিহার, ত্রিপুরা কিংবা আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই ভোটার হয়েছে। এই দুটো গল্পই একই রকম, সব কেমন গুলিয়ে যাচ্ছে। এই দুটো গল্পই বিজেপির ভোটের আগে অস্ত্র। প্রথম গল্পটা হলো বাঙালি মানেই বাংলাদেশি, আর 2 নম্বর গল্পটা হলো বিহার, পশ্চিমবঙ্গ, আসামে প্রচুর অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। কিন্তু এত অনুপ্রবেশকারী দেশে ঢুকলো কি করে? স্বরাষ্ট্র মন্ত্রক কি করছিল? এইটা দামি প্রশ্ন। তবে আরো একটা বিষয় আছে। কি বিষয় বলো তো? বাংলাদেশ থেকে খামোখা লোকে এদেশে আসতেই বা যাবে কেন, বিশেষত বাংলাদেশি মুসলিমরা। মানে ঠিক কি বলতে চাইছো? তুই খবরটা দেখ, তাহলেই বুঝবি।
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের নামে একটি রাজনৈতিক প্রচার চালিয়ে আসছে। তবে এই দাবির পেছনে বাস্তব তথ্য ও পরিসংখ্যান প্রায় নেই বললেই চলে। এই ইস্যু মূলত নির্বাচনের সময় সামনে আনা হয় ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে ভোটের লাভ তোলার জন্য। অথচ বাস্তবতা বলছে এসব রাজ্য থেকে নিজ দেশের মানুষই কর্মসংস্থানের অভাবে দেশের অন্যত্র পালাচ্ছেন। তাহলে প্রশ্ন ওঠে, বাংলাদেশের মানুষ কেন এদেশে এসে দুর্দশাগ্রস্ত জীবন বেছে নেবেন? বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে বিহার, পশ্চিমবঙ্গ বা আসামের চেয়ে বেশি। 2023-24 অর্থ বছরের হিসেবে বিহারের মাথাপিছু আয় $785, যেখানে বাংলাদেশের তা প্রায় $2551। তাহলে প্রশ্ন আসে, আর্থিকভাবে বেশি উন্নত একটি দেশের নাগরিকরা কেন ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্যগুলোতে বিপজ্জনক পথে অনুপ্রবেশ করবেন? বিজেপি সরকার যদি সত্যিই এত উদ্বিগ্ন হয় অবৈধ অনুপ্রবেশ নিয়ে, তাহলে তারা গত 11 বছর কেন্দ্রের ক্ষমতায় থেকে কতজন অনুপ্রবেশকারীকে শনাক্ত করেছে? কেন নির্বাচন কমিশন, বিএসএফ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা কোনো এজেন্সি নয়, বরং নিজেরাই অনুপ্রবেশকারীদের সংখ্যা বলে বেড়াচ্ছে? আসামের এনআরসি প্রকল্পে প্রায় 1600 কোটি টাকা ব্যয় হয়েছে, অথচ কোনো কার্যকর ফলাফল পাওয়া যায়নি। প্রায় 19 লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বী আছেন। এই প্রকল্প প্রমাণ করেছে পরিচয় যাচাই ও অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে করা যায় না, এবং এটি অত্যন্ত জটিল, ব্যয়বহুল ও জনবিরোধী প্রক্রিয়া। এই ধরনের বিভ্রান্তিকর প্রচার আসলে বিজেপির দীর্ঘদিনের কৌশল। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভোট ব্যাংক তৈরি করা। তারা জানে অর্থনীতি, কর্মসংস্থান বা শিক্ষার প্রশ্নে তারা ব্যর্থ, তাই বারবার নাগরিকত্ব, অনুপ্রবেশ এবং এনআরসির মতো বিভেদমূলক বিষয় সামনে এনে জনমতকে মেরুকরণ করতে চায়। এই কৌশল সবচেয়ে বেশি কার্যকর হয় দারিদ্র্য পীড়িত অনুন্নত অঞ্চলে। তাই বিহার, পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল ও আসামের মতো রাজ্যগুলোতে অনুপ্রবেশের ভয় দেখিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করা হয়। অনুপ্রবেশ সংক্রান্ত যত অভিযোগ বিজেপি সরকার করছে তার পেছনে পর্যাপ্ত প্রমাণ নেই, বরং সরকার নিজের ব্যর্থতা আড়াল করতে এবং জনগণের আসল সমস্যা বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য থেকে মন ঘুরিয়ে দিতে এই ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকারের উচিত সত্য অনুসন্ধান করে নীতি গ্রহণ করা, জনগণকে বিভ্রান্ত করে ভোট আদায় করার বদলে। ভারত সরকার যদি সত্যিই অনুপ্রবেশ রুখতে চায়, তাহলে সীমান্তে নজরদারি বাড়াক, ভিসা ব্যবস্থাকে স্বচ্ছ করুক এবং তথ্যভিত্তিক পদক্ষেপ গ্রহণ করুক। অন্যথায় এই বিভাজনের রাজনীতি শুধু দেশের সামাজিক ঐক্য নষ্ট করবে এবং গণতন্ত্রকে দুর্বল করে তুলবে। তবে বিজেপি কেন বারবার বাংলাদেশে অনুপ্রবেশের ভয় দেখায়? কারণ ভয় দেখালে মানুষ যুক্তি ভুলে যায়, তখন আবেগে বিজেপিকে ভোট দেয়। মোদিজির পুরো রাজনীতি এই আবেগ দিয়েই চালিত। দেশভক্তি, মুসলিম বিদ্বেষ, পাকিস্তান বাংলাদেশের ভয়, এই তো কমপ্লিট আবেগের প্যাকেজ। কিন্তু মানুষ এখনো এসবে বিশ্বাস করে। কারণ এই ভয়কে পুষ্ট করে মিডিয়ার একটা বড় অংশ। তারা ভুয়ো গৌরব গাথা শোনায়, বাস্তব ছবিটা চাপা দিয়ে দেয়। আর বিজেপি ঠিক এই সুযোগেই আসল সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেয়, তাই তো? একদমই ঠিক ধরেছিস। এই যে ভর্তুকি কমছে, গ্যাসের দাম বাড়ছে, শিক্ষায় বাজেট কমছে, এই নিয়ে কে কথা বলছে? চাকরি নেই, এমএসপি নেই, কৃষকরাও আত্মহত্যা করে যাচ্ছে, এই নিয়েও তো একটাও আলোচনা নেই। এটাই বিজেপির ডিভাইড এন্ড ডাইভার্ট পলিটিক্স। ভাগ করে দাও আর সমস্যাগুলো থেকে নজর ঘুরিয়ে দাও। কিন্তু এই বিভাজনের রাজনীতি দেশকে কোথায় নিয়ে যাবে? ভয়ঙ্কর জায়গায়। যখন ধর্মের ভিত্তিতে জনগণকে আলাদা করা হয়, তখন গণতন্ত্র আর যুক্তি দুটোই মারা যায়। আর সেটাই তো এখন হচ্ছে। সংবিধানের কথা কেউ আর তোলে না, কারণ সংবিধান মনে করায় সবাই সমান। বিজেপির রাজনীতিতে সবাই সমান নয়, তাই সংবিধানে ওদের ভয়। হ্যাঁ, আর তাই তো এনআরসি, সিএ এর মতো আইন এনে মানুষকে ভাগ করার চেষ্টা হচ্ছে। ঠিক তাই। আর নির্বাচন কমিশনের এই এসআইআর তারই অঙ্গ। মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে দাও, তারপর বলো এরা নাগরিকই নয়। চলো, সময় শেষ, আজ এখানেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।